তো আজকে আমরা জীবনী শক্তি অধ্যায়টা ওয়ান শট রিভিউ করব খুব অল্প সময়ের মধ্যে। আমরা ইতিমধ্যে এই অধ্যায় নিয়ে অনেক কিছুই জেনেছি, ঠিক আছে? তো এতদিন আমরা যে অংশটুকু পড়েছি এগুলো যারা ভালো মতো করে বুঝো নাই বা যাদের কিছু সমস্যা আছে তারা আজকে মনোযোগী হও ভালো মতো, যাতে তোমার এই অধ্যায়ে কোনো সমস্যা থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায়। আর যারা বুঝেছো তাদের একবার রিভিশন হবে, আশা করছি আরও ভালো মনে থাকবে, ঠিক আছে? আমরা মূলত এখানে আমাদের এই অধ্যায়ে জীবনী শক্তি অধ্যায়ে আমরা সালোক সংশ্লেষণ এই প্রসেস এবং শ্বসন এই প্রসেস ইন ডেপথ জানবো। হ্যাঁ, সালোক সংশ্লেষণ এবং শ্বসন মোটামুটি আমাদের এসএসসি লেভেলে যা আছে ততটুকু আমরা জানবো। ওকে, তো দেখো আমরা ফার্স্টে জীবনী শক্তি বা এটিপি যদি জানি, জীবনী শক্তি বা এটিপি এটিপি আমরা জেনেছি এটিপি হচ্ছে আমাদের দেহের জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। হ্যাঁ, আমরা জানি একটা গাড়ি যখন চলে তখন তার ফুয়েল দরকার হয়, তেল দরকার হয়। সেমভাবে আমরা যে হাঁটাচলা করছি, আমরা যে কথা বলতেছি, আমরা যে চোখে দেখতেছি, আমাদের যে হার্টবিট চলতেছে, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই প্রত্যেকটা ফাংশনের জন্য, প্রত্যেকটা বডির প্রত্যেকটা ফাংশনের জন্য আমাদের এটিপি দরকার হয়। হ্যাঁ, এই এটিপি হচ্ছে মূলত আমাদের গাড়ির ফুয়েল বা আমাদের বডির ফুয়েল। হ্যাঁ, তো আমরা যখন কোনো খাবার খাই, এই গ্লুকোজ জাতীয় খাবারটা ডাইজেশন হয়, এই গ্লুকোজ জাতীয় খাবারটা আলটিমেটলি আমাদের বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়ার মধ্যে গিয়ে এটিপি তৈরি করে, যেটাকে আমরা শ্বসন প্রক্রিয়া বলে চিনব। তো গ্লুকোজ থেকে এটিপি তৈরি হয়। আবার এই গ্লুকোজ তৈরি করার প্রসেসটা আমরা উদ্ভিদে দেখব সালোক সংশ্লেষণ। হ্যাঁ, উদ্ভিদ সৌরশক্তিকে ইউজ করে গ্লুকোজ তৈরি করে, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। হ্যাঁ, আবার এই গ্লুকোজকে কাজে লাগিয়ে তার দেহের জন্য শক্তি এটিপি তৈরি করে। তো এই এটিপি মানে কি? এটিপি মানে হলো অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এটিপি মানে কি? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, মানে তিনটা ফসফেট থাকে। কয়টা ফসফেট? তিনটা ফসফেট। এরপর এখানে আমরা জানি এটিপি থেকে যখন তুমি একটা ফসফেট নিয়ে নিবা তখন এটা এডিপিতে পরিণত হবে, অ্যাডিনোসাইন ডাইফসফেটে পরিণত হবে। ওকে, এরপর আমরা যদি দেখি এখানে ডিএনএ এবং আরএনএ গাঠনিক উপাদান হলো অ্যাডেনিন। তো ডিএনএ এবং আরএনএ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর পুনরূপ কি বলবা? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ এর পুনরূপ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, তাহলে ডিএনএ এবং আরএনএ গাঠনিক উপাদান হলো অ্যাডেনিন। তাহলে ডিএনএ এবং আরএনএ কি? ডিএনএ হলো মূলত আমাদের দেহের বংশগতির ধারক এবং বাহক, ঠিক আছে? বংশগতির ধারক এবং বাহক। আমাদের দেহের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে এগুলো পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হবে এই ডিএনএ এর মাধ্যমে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এই ডিএনএ এবং আরএনএ গঠিত মূলত এখানে অ্যাডেনিন দ্বারা। এর একটা নাইট্রোজেন গঠিত বেস এবং এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত থাকে। তাহলে অ্যাডেনিনের সাথে যখন রাইবোজ সুগার যুক্ত হয় তখন তৈরি করে অ্যাডেনোসিন, ঠিক আছে? এই অ্যাডেনোসিন পর্যায়ক্রমে একটি, দুইটি, তিনটে তখন তাকে বলা হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। যখন একটা ফসফেটের সাথে যুক্ত হয় তখন তাকে বলে অ্যাডেনোসিন মনোফসফেট বা এএমপি। দুইটা ফসফেটের সাথে যুক্ত হলে অ্যাডেনোসিন ডাইফসফেট বা এডিপি। তিনটা ফসফেটের সাথে যুক্ত হলে অ্যাডেনোসিন ট্রাইফসফেট বা এটিপি। তো এই যে ফসফরাস যুক্ত হওয়া যে প্রসেস অ্যাডেনিনের সাথে, এটাকে আমরা বলবো ফসফোরাইলেশন। এটাকে কি বলবো? ফসফোরাইলেশন। এছাড়াও যদি উল্টা কাজটা করো, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, আমরা যদি এটিপি থেকে একটা অর্গানিক ফসফেট নিয়ে নিই, মানে কয়েকটা ফসফেট নিয়ে নিই, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো আমরা এটিপিতে এটাকে আমরা বলবো ডিফসফোরাইলেশন। এটাকে কি বলবো? এটাকে বলবো ডিফসফোরাইলেশন। এটা হচ্ছে ডিফসফোরাইলেশন মানে হলো ফসফেট বিয়োগ করা। এটাকে কি বলা হয়? ফসফেট বিয়োগ করা, ডিফসফোরাইলেশন। উল্লেখ্য, প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে। মনে রাখবে এটা। এখান থেকে এগুলো রিডিং পড়বে একবার, আহামরি এখানে গুরুত্বপূর্ণ কিছু নাই, মনে রাখতে হবে জাস্ট এটিপি হচ্ছে আমাদের জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। এই নামটা মনে রাখতেই হবে। তাহলে আমাদের জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন কি? এটিপি। এরপর আমরা জানবো সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস নিয়ে। হ্যাঁ, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণ কি দেখো? তো সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস হলো আমাদের একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে, নামটা বুঝো, ফটো মানে হলো আলো, সিনথেসিস মানে তৈরি করা, মানে আলোর উপস্থিতিতে কোনো কিছু তৈরি করা, এটাই হচ্ছে ফটোসিনথেসিস। তাহলে সালোক সংশ্লেষণ, আলোর উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষণ, এটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে এই যে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এক্ষেত্রে তারা সূর্যালোকের উপস্থিতিটা লাগবে এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট জাতীয় মানে গ্লুকোজ তৈরি হবে আর কি। তো সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হওয়ার এই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলা হয়। এই প্রক্রিয়া আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া আলটিমেটলি দেখো আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সবুজ উদ্ভিদের প্রস্তুত খাদ্য নিজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাকীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ব্যবহার করে। তাহলে উদ্ভিদ এই প্রয়োজনীয় খাদ্যটা ব্যবহার করে। আমরা যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বিক্রিয়াটা দেখি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এখানে আসে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি থাকে। উদ্ভিদের
মধ্যে আমাদের এখানে যে সূর্যালোকটা লাগবে। এরপর উদ্ভিদের পাতার যে ক্লোরোফিল, এই ক্লোরোফিলটা এই আলোটা শোষণ করবে এবং আলটিমেটলি 6 কার্বন ডাইঅক্সাইড, 12 পানি, আলো, ক্লোরোফিলের সহায়তায় উদ্ভিদ এই গ্লুকোজ জাতীয় খাদ্যটা তৈরি করবে। এটা কিসের সংকেত? এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। C6H12O6, এটা কিসের সংকেত? এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। এখানে 6 পানি এবং 6 অক্সিজেনও তৈরি হয়। তাহলে সালোক সংশ্লেষণ মূলত কোথায় হয়? এটা পাথার মেসোফিল টিস্যুতে হয়। এটা কোথায় হয়? এটা পাথার মেসোফিল টিস্যুতে এটা হয়। স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাথার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং স্টোমা বা পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। হ্যাঁ, তাহলে আমাদের স্থলজ উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে আগে। দেখো এখানে আমাদের একটা প্রসেস দেখানো হয়েছে। এখানে হচ্ছে তোমার ফার্স্টে হলো এটা সূর্যালোক, এটা হচ্ছে সূর্য। এই সূর্য থেকে আমাদের আলোক রশ্মিটা পাতায় যাবে। পাতার যে তোমার মেসোফিল টিস্যু আসে, এই মেসোফিল টিস্যুর মধ্যে যে তোমার এখানে মেসোফিল টিস্যুতে তুমি যদি জুম করে, হ্যাঁ, এই যেখানে স্ট্রোমা দেখতে পাচ্ছ, কি বলা হয়? এটা হচ্ছে পত্ররন্ধ্র, মানে পাতার একটা ছিদ্র, এটা পাতার ছিদ্র। এই পাতার ছিদ্র দিয়ে আলোটা ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করে এখানে যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টের গ্রানাম চক্র আছে না, এখানে হচ্ছে গ্রানাম চক্র। এগুলা প্যাচ যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গ্রানাম চক্র বা থাইলাকয়েড। এই গ্রানাম চক্রের মধ্যে যাবে এবং এখানে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তো এরপরে এখানে তোমার ফার্স্টে তাহলে এখানে পানিও লাগবে। পানিটা কোত্থেকে আসবে? পানিটা আসবে উদ্ভিদের মূলের মাধ্যমে। হ্যাঁ, মূলের মাধ্যমে বা মাটি থেকে আসবে এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে। এই স্টোমাটা বা পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ভিতরে ঢুকবে এবং জলজ উদ্ভিদে পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। বায়ুমণ্ডলে 0.03%, পানিতে এত পার্সেন্ট 0.3% কার্বন ডাইঅক্সাইড থাকে। তাহলে পানিতে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে। ওকে, তো এখানে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় কি? অক্সিজেন এবং পানি। অক্সিজেন এবং পানি আমরা বাই প্রোডাক্ট বা এখানে উপজাত দ্রব্য হিসেবে তৈরি হয় সালোক সংশ্লেষণ। মেইন প্রোডাক্ট কি? গ্লুকোজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। বিজ্ঞানী ব্ল্যাকম্যান এটাকে দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নির্ভর অধ্যায়ে আমরা কি কি দেখব? দেখো, আলোক নির্ভর অধ্যায়ে আমরা দেখব এক্ষেত্রে খুব সহজ। আলোক নির্ভর অধ্যায়ে তোমার কি কি তৈরি হবে? আলোক নির্ভর অধ্যায়ে ATP প্লাস NADPH2 তৈরি হবে। জাস্ট মনে রাখো এতটুকুই। আলোক নির্ভর অধ্যায়ে কি কি তৈরি হবে? আলোক নির্ভর অধ্যায়ে NADP এবং ATP এবং NADPH তৈরি হবে। আলোক নির্ভর অধ্যায়ে আলো অবশ্যই প্রয়োজন এবং এই ধাপে ATP এবং NADPH তৈরি হবে। এই কথাবার্তাগুলো এখানে বলা হয়েছে। তাহলে এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং এই প্রক্রিয়ার নাম ATP NADP। ATP মানে হলো অ্যাডেনোসিন ট্রাইফসফেট, NADP মানে হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। তাহলে এখানে আবার হাইড্রোজেন আয়ন তৈরি হয়। হাইড্রোজেন আয়নটা না বললে সমস্যা নেই, বাট ATP এবং NADPH বলতে হবে। তাহলে আলোক নির্ভর অধ্যায়ে কি তৈরি হয়? ATP এবং NADPH তৈরি হয়। আলোর ফোটন কণা থেকে রূপান্তরিত এই শক্তি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ETC এর মাধ্যমে ATP অণুর ফসফেট গ্রুপের সাথে রাসায়নিক বন্ধন হিসেবে যুক্ত থাকে। এখানে আর বাকিগুলো লাগবে না। এখানে দেখো আমাদের ADPটা, এখানে ডাইফসফেটটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে আলো এবং ক্লোরোফিলের সহায়তায় অ্যাডেনোসিন ট্রাইফসফেট বা ATPতে পরিণত হয়েছে। আচ্ছা, তো এতটুকু জানলে চলবে। এবার আলোক নিরপেক্ষ অধ্যায়ে কী তৈরি হবে? আলোক নিরপেক্ষ অধ্যায়ে আমরা যেখানে আলোক নির্ভর অধ্যায়ে ATP এবং NADPH তৈরি হয়েছিল, এই ATP এবং NADPH এর সহায়তায় আলটিমেটলি এই ধাপে গ্লুকোজ তৈরি হবে। কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। শর্করা জাতীয় খাদ্য যেটা আমরা বলতেছি, এটা তৈরি হবে। এবং এই আলোক নিরপেক্ষ অধ্যায়ের অনেকগুলো পথ আছে। এগুলোকে আমরা তিনটা গতিপথ শনাক্ত করা হয়েছে। একটা হচ্ছে ক্যালভিন চক্র, একটা হচ্ছে হ্যাচু-স্ল্যাক চক্র, একটা হচ্ছে CAM বা ক্রেসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ওকে, এখন এর মধ্যে আমাদের ক্যালভিন চক্রটা খুব গুরুত্বপূর্ণ। মোটামুটি এই দুইটা চক্র আমরা পড়াশোনা করি, ক্যালভিন চক্র বা C3 চক্র। দেখো এটাকে C3 চক্র কেন বলি, এটাকে জানতে হবে। তো ফার্স্টে ক্যালভিন চক্র কেন বলা হয়? বিজ্ঞানী ক্যালভিন এটা আবিষ্কার করেন। হ্যাঁ, বিজ্ঞানী ক্যালভিন এটা আবিষ্কার করেন, এই জন্য আমরা এটাকে ক্যালভিন চক্র বলে থাকি। এছাড়া সবচেয়ে ভালো মতো মনে রাখবে, এটা C3 চক্রের জন্য প্রথম যে উৎপন্ন পদার্থ, এটা হচ্ছে 3PGA দিয়ে আমরা মনে রাখি। হ্যাঁ, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই যে এখানে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় এবং এখানে এটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এই জন্য এটাকে আমরা C3 চক্র বলে থাকি। ক্যালভিন চক্রের অপর নাম কি? ক্যালভিন চক্রের অপর নাম C3 চক্র। কেন C3 চক্র? কারণ এখানে যে প্রথম স্থায়ী পদার্থটা তৈরি হয়, এটা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, তাই এটাকে আমরা ক্যালভিন চক্র বলে থাকি। বুঝে গেছে? এখন আসলে যে হ্যাচু-স্ল্যাক চক্র। হ্যাচু-স্ল্যাক চক্র কেন হ্যাচু-স্ল্যাক চক্র বলা হয়? কারণ বিজ্ঞানী হ্যাচ এবং বিজ্ঞানী স্ল্যাক এটা আবিষ্কার করেন, এই জন্য আমরা হ্যাচু-স্ল্যাক চক্র বলে থাকি। এবং এই হ্যাচু-স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো UAA দিয়ে মনে রাখবা, UA বা ওয়া দিয়ে মনে রাখবা, ওয়া। হ্যাঁ, হ্যাচু-স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড।
হ্যাচ স্ল্যাগ চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। হ্যাচ স্ল্যাগ চক্রের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবং এখানে আমাদের ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3PGA দিয়ে মনে রেখো, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাচ স্ল্যাগ চক্রের প্রথম স্থায়ী পদার্থ UAA, অক্সালো অ্যাসিটিক। ওকে, দেখো হ্যাচ ও স্ল্যাগ চক্রকে আমরা কি বলবো? সি4 চক্র বলবো। হ্যাচ এবং স্ল্যাগ চক্রকে আমরা কি বলবো? সি4 চক্র। কেন সি4 চক্র বলবো? কারণ এই ধাপে যে প্রথম স্থায়ী পদার্থটা তৈরি হয় তার নাম হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং এটাকে আমরা বলবো তোমার সি4 উদ্ভিদ। ঠিক আছে, তাহলে আমরা বলতেছি ক্যালভিন চক্রের জন্য ভাইয়া কথা আসতেছে না। এই মানে এটা অন হওয়ার পরে যখন স্ক্রিনটা আউট হয় তখন হচ্ছে মাইক্রোফোন অটোমেটিক অফ হয়ে যায়। মাইক্রোফোনটা অন করতে ভুলে যাই, দ্যাটস ওয়াই এই সমস্যাটা হচ্ছে। ওকে, তাহলে দেখো ক্যালভিন চক্রের জন্য প্রথম স্থায়ী পদার্থ হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে আমি জাস্ট পুরো শব্দ থেকে এখানে জাস্ট একটা শব্দ মনে রাখতে বলতেছি, এটা পারতে হবে। হ্যাঁ, আগামীকাল আমরা নেক্সট দিন এটার উপর পরীক্ষা নিব, এবং আমি খুবই কনফিডেন্ট যে তোমরা এটা পারবা না। ঠিক আছে, তাই বারবার বলতেছি, তোমরা ভালো মতো করে শোনো। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3PGA দিয়ে মনে রাখবা, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে আমরা সি3 চক্র বলি। আমি জিজ্ঞেস করবো ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? বলবা যে 3PGA, পূর্ণরূপ কি বলবা, মানে এটা মনে রাখার জন্য এভাবে বলতেছি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা ফসফোগ্লিসারিক অ্যাসিড বললেও হয়, কিছু না বললে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এটা 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে সি3 চক্র বলে। UAA, UAA দিয়ে মনে রাখতে পারো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। হ্যাচ স্ল্যাগ চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং এটা 4 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে আমরা সি4 চক্র বলি। বোঝা গেছে কি? আশা করি পারবা। তো আমরা সি3 চক্র কোথায় দেখি? আমাদের আশেপাশে যে গাছগুলো সচরাচর তুমি দেখো, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, যে গাছগুলো দেখে এগুলোতে তুমি সচরাচর সি3 চক্র দেখি আমরা। ঠিক আছে, আর যে ভুট্টা, আখ, এরপর অন্যান্য ঘাস জাতীয় যে উদ্ভিদ আছে, মোথা গাছ, নটে গাছ, অ্যামারান্থাস ইত্যাদিতে আমরা সি4 উদ্ভিদ দেখি। ঠিক আছে, সি4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার তুলনামূলক বেশি হয়। এবার আসো সালোক সংশ্লেষণ ভূমিকা নিয়ে আমাদের এখানে আলোচনা করা হয়েছে। সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা, আমাদের ক্লোরোফিলের কি বা কাজ, আলোর ভূমিকা, এটা খুব গুরুত্বপূর্ণ। আলোর ভূমিকাটা পড়ে নিবা ভালো মতো। আলো আমাদের পানি এবং কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হলো আলো। তাহলে আমাদের এই আলো না থাকলে কিন্তু আলটিমেটলি সালোক সংশ্লেষণ হতো না, পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকতে পারতো না। আলটিমেটলি সকল শক্তির উৎস হলো আলো। সূর্যালোক ক্লোরোফিল সিটিতে সহ অংশগ্রহণ করে সূর্যালোকের প্রভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, মানে পাতার যে রন্ধ্র স্টোমাটা, এই স্টোমাটা বা পত্ররন্ধ্র উন্মুক্ত হয় মূলত সূর্যালোকের জন্য। ঠিক আছে, আলোর জন্য। কার্বন ডাইঅক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে, কিন্তু পাতায় যতটুকু আলো পড়ে তার অতি সামান্য অংশই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। তবে আমাদের এখানে আমি মনে রাখতে বলছি কি, কি একটা বলছিলাম, নীলা কি, নীলা ব্যাককল নাকি একটা মনে রাখতে, হ্যাঁ নীলা ব্যাককল, এটা দিয়ে মনে রাখতে বলছি। নীলা ব্যাককল, এই আলুতে সবচেয়ে বেশি ভালো হয় সালোক সংশ্লেষণ। নীল, লাল, বেগুনি, কমলা, নীল, লাল, বেগুনি, কমলা, নীল, লাল, বেগুনি, কমলা, এই আলুতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। তাহলে কোন আলুতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়? নীল, লাল, কমলা, বেগুনি। ঠিক আছে, সবুজ এবং হলুদে ভালো সালোক সংশ্লেষণ ভালো হয় না। তাছাড়াও আলু তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে যদি বলো 400 থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য হলে সবচেয়ে ভালো সালোক সংশ্লেষণ হয়। সালোক সংশ্লেষণের প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ ঘ নাম্বারের জন্য, তোমাদের সিকিউতে ঘ নাম্বারে আসতে পারে। এবং আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের প্রশ্ন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। 2025 সাল মানে এবছরে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু তোমার 25টা এমসিকিউ দিচ্ছে, 50 মার্কের সিকিউ দিচ্ছে,
25 মার্কের প্র্যাকটিক্যাল দিবে, টোটাল 100, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। বাট তোমাদের যারা আছো ক্লাস 9 এবং 10-এ, তোমাদের সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে। তোমরা এমসিকিউ দিবা 25 মার্কের, তোমরা সিকিউ দিবা 40 মার্কের, এবং মাঝখানে এসকিউ, এসকিউ শর্ট কোয়েশ্চেন, হ্যাঁ এসএকিউ বলতে পারো এটাকে, এসএকিউ, এটা হচ্ছে এসএকিউ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন হলো তোমার 10 মার্কে। টোটাল 5টা কোয়েশ্চেন থাকবে, প্রতিটার জন্য 2 মার্ক থাকবে, এটা টোটাল 10 মার্ক, আর বাকি প্র্যাকটিক্যাল 25 মার্ক। তার মানে এসএকিউর জন্য তোমাকে আলটিমেটলি এখানে আর পড়ার মিস দেওয়ার কোনো কিছু বাকি নাই, তোমাকে মোটামুটি সব পেরেই ভালো ফলাফল করতে হবে। তুমি কম পড়াশোনা করে ভালো ফলাফল করবে এটা কিন্তু আর হবে না, ঠিক আছে? সো মোটামুটি যদি ভালো করতে চাও সব কিছুই পড়ে যাইতে হবে, ওকে? দেখো সালোক সংশ্লেষণের প্রভাব যদি আমরা দেখি, এখানে প্রভাবগুলোর হেডিংগুলো তুমি ভালো মতো করে মনে রাখবা। আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ, হেডিংগুলো ভালো মতো মনে রাখবা। ভিতরের কথাবার্তাগুলো রিডিং পড়বা, এখান থেকে রিডিং পড়লে যা মনে থাকবে তাই লিখতে পারবা, ওকে? কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ চলতে পারবে না। কার্বন ডাইঅক্সাইড কিছুটা বেশি হলে সালোক সংশ্লেষণের হারও বাড়ে, এটা মনে রাখবা। কার্বন ডাইঅক্সাইড বেশি হলে সালোক সংশ্লেষণের হারও কী হয়, বাড়ে। তাপমাত্রা, তাপমাত্রা আলোর প্রভাব হিসেবে কাজ করে, আমি বলেছি সালোক সংশ্লেষণের জন্য অপটিমাম তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35, 22 থেকে 35, ঠিক আছে? তবে 0 ডিগ্রির নিচে 40-45-এর উপরে সালোক সংশ্লেষণ চলতে পারে না। অপটিমাম হচ্ছে 22 থেকে 35। এরপর আসে যে পানি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা তৈরির উদ্দেশ্য কার্বন ডাইঅক্সাইডকে বিজারণের জন্য। হাইড্রোজেনটা পানি থেকে আসে, তাহলে অবশ্যই পানির প্রয়োজন হবে, পানি না থাকলে সালোক সংশ্লেষণ হবে না। অক্সিজেন, এটা উল্টা, অক্সিজেন বাড়লে সালোক সংশ্লেষণ কমে, অক্সিজেন কমলে সালোক সংশ্লেষণ বাড়ে, এটা উল্টাভাবে মনে রাখবা। খনিজ পদার্থ অবশ্যই দরকার, আমাদের ক্লোরোফিলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম, তাহলে সালোকসংশ্লেষণের জন্য খনিজ পদার্থ দরকার। রাসায়নিক পদার্থও দরকার, মানে বিভিন্ন বিষাক্ত পদার্থের জন্য আবার সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যেতে পারে, যেমন ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন, কোনো বিষাক্ত গ্যাস ইত্যাদির জন্য একেবারে বন্ধ হয়ে যেতে পারে। অভ্যন্তরীণ কিছু প্রভাবক আছে, যেমন ক্লোরোফিল, পাতার বয়স, মানে একেবারে কচি পাতা কিংবা একবারে বয়স্ক পাতা, এগুলোতে সালোক সংশ্লেষণ কম হয়। মাঝারি বয়সের পাতাতে সালোক সংশ্লেষণ স্বাভাবিকভাবে বেশি হয়। শর্করার পরিমাণ, সালোক সংশ্লেষণ চলাকালীনে শর্করা পরিবহন কম হলে সেখানে জমা হয়ে থাকে, বিকেলে পাতায় বেশি শর্করা জমা হয় বলে সালোক সংশ্লেষণের গতি মন্তর হয়। পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে দেখা যায়, কারণ সম্ভবত এই প্রক্রিয়া পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে, ঠিক আছে? আর এনজাইম, সালোক সংশ্লেষণের জন্য বিভিন্ন ধরনের এনজাইমের প্রয়োজন রয়েছে, মনে রাখবা পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে এখানে। এবার আসো জীবজগতের সালোকসংশ্লেষণের গুরুত্ব, এটা রিডিং পড়বা, এটা তোমাদের কাজ। রিডিং পড়ে ভালো মতো করে কি বুঝছো এটা পরীক্ষায় অনেক সময় দিয়ে দিতে পারে ঘ নাম্বারে। এখন আসো শ্বসন। তাহলে আমরা দেখলাম উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ জাতীয় খাদ্যটা তৈরি করলো। এখন এই গ্লুকোজ জাতীয় খাদ্যটার কাজ কি আলটিমেটলি? এই গ্লুকোজ জাতীয় খাদ্যটা আলটিমেটলি তোমার একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, যেখানে সে এটিপি তৈরি করবে। এই এটিপি দিয়ে হচ্ছে তার যে কাজ, জৈবনিক কাজ, ফিজিওলজিক্যাল ফাংশন, এগুলো সে মেনটেন করবে, এবং গ্লুকোজ থেকে এটিপি তৈরি করার যে প্রসেস, এটাকে আমরা বলবো শ্বসন বা রেসপিরেশন, ওকে? তাহলে এই শ্বসন হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে সবাত, একটা হচ্ছে অবাত। সবাত শ্বসন হলো এটা, এক্ষেত্রে এটা অক্সিজেনের প্রয়োজন হবে। সবাত শ্বসনে কিসের প্রয়োজন হবে? অক্সিজেনের প্রয়োজন হবে। তাহলে যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় তাকে আমরা সবাত শ্বসন বলবো। এবং যদি একটু ইলাবোরেট করে বলো, যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে আমরা সবাত শ্বসন বলি। সবাত শ্বসন প্রক্রিয়া কী কী তৈরি হয়? গ্লুকোজ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি ইত্যাদি তৈরি হয়, এবং এখানে 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি তৈরি হয়। ভালো মতো করে মনে রাখো, সবাত শ্বসন প্রক্রিয়া কত কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়? 686 কিলো ক্যালোরি পার মোল। পার মোল মানে প্রতি মোল অক্সিজেন থেকে তৈরি হয়, এটা মনে রাখতে হবে। প্রতি মোল কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজ থেকে তৈরি হয়, প্রতি মোল গ্লুকোজ থেকে 686 কিলো ক্যালোরি শক্তি আমরা পেয়ে থাকি। তাহলে এই যে এখনও গ্লুকোজ 6 অক্সিজেন বিক্রিয়া করে, 6 কার্বন ডাইঅক্সাইড, 6 পানি তৈরি করে। তাহলে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা এবং শ্বসনের বিক্রিয়াটা আগামীকাল আমি ধরতে পারি নেক্সট দিন পরীক্ষাতে। সো ভালো মতো করে পড়ে রাখবা এবং লিখবা কয়েকবার করে এটা। এবং এই বিক্রিয়া টোটাল 38 এটিপি তৈরি হবে। অবাত শ্বসন মানে যে শ্বসন প্রক্রিয়াটা অক্সিজেনের অনুপস্থিতিতে হবে, হ্যাঁ, যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে হবে তাকে অবাত শ্বসন বলবো। এবং অবাত শ্বসন ইথাইল অ্যালকোহল এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে অনেক সময়, ঠিক আছে? অবাত শ্বসনের বিক্রিয়াটা মনে রাখতে পারো, না রাখলে খুব অসুবিধা হবে না, কারণ এটা লেস ইম্পর্টেন্ট। তাহলে এখানে গ্লুকোজটা ভেঙে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সাথে 56 ক্যালোরি তৈরি হচ্ছে। এই চিত্রটা মোটামুটি তোমার শ্বসনের একদম
গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোএসিটি তার কাছে তত সহজ মনে হবে। দেখো ফার্স্ট এখানে গ্লুকোজটা আসছে, এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা আসার পরে এই গ্লুকোজটা ভাঙবে। গ্লুকোজ ভাঙার যে প্রসেস এটাকে গ্লাইকোলাইসিস বলা হয়। নাম দিয়ে তুমি বুঝতে পারবা, গ্লাইকো মানে হলো গ্লুকোজ, গ্লাইকো মানে কি, গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙা, লাইসিস শব্দের অর্থ কি, ভাঙা। তাহলে গ্লাইকোলাইসিস মানে হলো গ্লুকোজ ভাঙা। গ্লাইকোলাইসিস মানে কি, গ্লাইকোলাইসিস মানে হলো গ্লুকোজ ভাঙা। তাহলে এই গ্লুকোজটা ভেঙে তোমার 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। কয় অণু, 2 অণু। তাহলে গ্লুকোজটা ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, গ্লুকোজটা ভেঙে কি তৈরি করবে, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। এবং এই ধাপের টোটাল 4 অণু এটিপি এবং 2 অণু NADPH2 বা NADH2 তৈরি হয়। তাহলে এখানে গ্লুকোজটা ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে এবং এখানে এই ধাপে 4 অণু এটিপি এবং 2 অণু NADH2 তৈরি হবে। এর পরবর্তী ধাপে পাইরুভিক অ্যাসিডটা তোমার এসিটাইল কোএসিসটিতে চলে যাবে, পাইরুভিক অ্যাসিডটা এসিটাইল কোএসিসটিতে চলে যাবে এবং এ ধাপে NADH2 তৈরি হয় এখনো। এরপর অ্যাসিটাইল কোএসিসটিতে চলে যাবে ক্র্যাবস চক্রে, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে ক্র্যাবস চক্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসিটাইল কোএসিসটিতে চলে যাবে, অ্যাসিটাইল কোএসিসটিতে ক্র্যাবস চক্রে চলে যাবে। ক্র্যাবস চক্রে গিয়ে এটা তোমার 3 অণু NADH2, 1 অণু FADH2, 1 অণু GTP, টোটাল প্রতি অ্যাসিটাইল কোয়ে থেকে এভাবে তৈরি হলে এখানে 2 অণু থেকে টোটাল 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP, কারণ 3টা 6টা, একটা 2টা, একটা 2টা। তাহলে টোটাল আমাদের 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP তৈরি হয় ক্র্যাবস চক্রে। সবচেয়ে বেশি পরিমাণ শক্তি তৈরি হবে মূলত ক্র্যাবস চক্রে, মনে রাখবা। তাহলে এই ক্র্যাবস চক্রে এগুলো তৈরি হয়, ঠিক আছে। এবং টোটাল সর্বসাকুল্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে যাওয়ার ফলে এগুলো তোমার 38 অণু এটিপি তৈরি করবে। আমরা যদি এবার একটু দেখি গ্লাইকোলাইসিস, প্রথমে মনে রাখতে হবে গ্লাইকোলাইসিসটা কোথায় হয়। মনে রাখবা এখানে গ্লাইকোলাইসিস এবং এসিটাইল কোএসিসটি এই দুইটা ধাপ হবে সাইটোপ্লাজমে। কোথায়, সাইটোপ্লাজমে, মনে রাখতে হবে। এই দুইটা ধাপ অবশ্যই সাইটোপ্লাজমে ঘটবে, ঠিক আছে। তবে বর্তমানে এটা নিয়ে ঝামেলা আছে কিছু। গ্লাইকোলাইসিসটা মনে রাখিয়ে ভালো মতো, গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে ঘটে। আর ক্র্যাবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় ঘটবে, মাইটোকন্ড্রিয়াতে ঘটবে। ক্র্যাবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় ঘটবে, লাস্টের দুইটা। ক্র্যাবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র কোথায় ঘটবে, মাইটোকন্ড্রিয়াতে ঘটবে, মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখো গ্লাইকোলাইসিসে মূলত কি হবে, গ্লাইকোলাইসিসে গ্লুকোজটা জারিত হয়। গ্লাইকো মানে কি, গ্লুকোজ, আর লাইসিস মানে কি, ভাঙ্গা, গ্লুকোজ ভাঙ্গা। এই গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড পরিণত করবে, ঠিক আছে। এবং এই ধাপে টোটাল 4 অণু এটিপি তৈরি হয়, যেখানে 2 অণু খরচ হয়ে যায়, 2 অণু NADH2 তৈরি হয়। এবং এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, তাই এটা সবাতাবচ্ছনের উভয় পর্যায়ে, ঠিক আছে, উভয় ধাপের প্রথম পর্যায়ে। এসিটাইল কোএসিসটি গ্লাইকোলাইসিস পর্যায়ে যে 2 অণু পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়, ওই পাইরুভিক অ্যাসিড এখন এসিটাইল কোয়ে তৈরি করবে। এসিটাইল কোয়েটা পরবর্তীতে তোমার ক্র্যাবস চক্রে চলে যাবে। আসাবে ক্র্যাবস চক্র, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্র্যাবস চক্র কেন ক্র্যাবস চক্র বলা হয়, স্যার হ্যান্স ক্র্যাবস এটা আবিষ্কার করেন, এই জন্য এটাকে আমরা ক্র্যাবস সাইকেল বলে থাকি বা ক্র্যাবস চক্র বলে থাকি। এরপর যে এসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে, আচ্ছা মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে, এই চক্রে সকল বিক্রিয়া মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এবং এই ধাপে এখন এসিটাইল কোয়েটা থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NADH2, 1 অণু FADH2, 1 অণু GTP তৈরি হয়। আমরা দেখলাম টোটাল 3 অণু NADH2, 1 অণু FADH2, 1 অণু GTP তৈরি হয়। তো এর উল্লেখ্য প্রাণীকোষের ক্র্যাবস চক্রে কোনো GTP এর পরিবর্তে ATP তৈরি হতে পারে, কিন্তু প্রায় সমস্ত উদ্ভিদকোষের ক্ষেত্রে GTP এর পরিবর্তে ATP তৈরি হয়। প্রত্যেক ধাপে ইলেকট্রন প্রবাহতন্ত্রে 1 অণু GTP এর সমতুল্য ATP তৈরি হয়। এগুলো জানা গেল। এখন আসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হল, এখানে যেগুলো তৈরি হয়েছে ATP, GTP, NADH2, এগুলো থেকে মূলত ATP তৈরি হবে। আমরা দেখো এই চারটা ভালো মতো করে মুখস্থ করিও। গ্লাইকোলাইসিস ধাপে টোটাল কয় অণু ATP তৈরি হবে, দেখো তাহলে বললাম কি, 1 অণু NADH2 থেকে তুমি কয় অণু ATP পাবা, 3 অণু। 1 অণু NADH2 থেকে কয় অণু ATP পাবা, 3 অণু। 1 অণু FADH2 থেকে তুমি কয় অণু ATP পাবা, 2 অণু। 1 অণু GTP থেকে তুমি কত অণু পাবে, 1 অণু ATP। তাহলে তুমি NADH2 থেকে যদি ATP সংখ্যা বের করতে যাও, NADH2 কে 3 দ্বারা গুণ দিয়ে দিবা, FADH2 তে তুমি 2 দ্বারা গুণ দিয়ে দিবা, ঠিক আছে। NADH2 কে তুমি 3 দ্বারা গুণ দিবা, FADH2 কে তুমি 2 দ্বারা গুণ দিবা, ওকে। এখন আসো গ্লাইকোলাইসিসে NADH2 ATP, NADH2 তৈরি হয় টোটাল কয় অণু, 2 অণু। তাহলে 2 3 দুগুণে 6 অণু ATP তৈরি হবে এখানে। তাহলে এখানে 6 অণু ATP তৈরি হবে, এখানে কয় অণু, টোটাল 4 অণু, 4 একে 4, তাহলে টোটাল 10 অণু তৈরি হলো। 2 অণু তো খরচ হইলো, বাকি 8 অণু এখানে আছে। কয় অণু আছে এখানে, 8 অণু আছে। এরপর হচ্ছে এসিটাইল কোএসিসটি থেকে এখানে 2 অণু NADH2 তৈরি হয়েছে জাস্ট। তাহলে এখানে আমাদের এখন 2 অণু NADH2 তৈরি হয়েছে 2 × 3, তাহলে 3 দুগুণে 6 অণু ATP পাবো শুধু, ঠিক আছে। 3 দুগুণে 6 অণু ATP পাবো। এর পাশে যে ক্র্যাবস চক্রের মধ্যে 6 অণু NADH2 তৈরি হয়েছে। 6 অণু NADH2 থেকে যদি আমরা ATP বের করতে যাই, 3 দ্বারা গুণ দিয়ে দিব,
2 NADH2 থেকে যদি ATP বের করতে চাই 2 দ্বারা গুণ দিয়ে দিব, তাহলে NADH2 থেকে ATP বের করার সময় 3 দ্বারা গুণ দিবা, FADH2 থেকে ATP বের করার সময় 2 দ্বারা গুণ দিবা, আর GTP থেকে 1 দ্বারা গুণ দিবা। তাহলে এখানে 3 6 18 অণু ATP হয়, আর এখানে 2 2 4 অণু ATP হয়, আর এখানে 2 1 2 অণু ATP হয়। 18 4 20 হয় নাই তো, 318 2 অণু 2 2 কত হয় 4, এবং 2 কে 2, 18 4 হবে 22, 22 আর 2 হবে 24, টোটাল 24 অণু ATP তৈরি হয়। তাহলে এখানে 6, এখানে 24, টোটাল এখানে 6, এখানে 24, টোটাল 30, এখানে 8, টোটাল 38 অণু ATP তৈরি হয়। এখানে টোটাল কয় অণু 38 অণু ATP তৈরি হয়। আমি লিখে ফেলছি 38 অণু ATP তৈরি হয় টোটাল এই প্রসেসে। অবাধ শ্বসনটা অত গুরুত্বপূর্ণ না, অবাধ শ্বসনটা একবার রিডিং পড়ে দিও তাহলে হবে। এখন আসে শ্বসনের প্রভাবক সমূহ। শ্বসনের জন্য কিছু প্রভাবক আছে, কিছু বাহ্যিক প্রভাবক আছে, কিছু অভ্যন্তরীণ প্রভাবক আছে। বাহ্যিক প্রভাবকগুলো হেডলাইনগুলো ভালো মতো করে মনে রাখবে তাইলেই হবে। তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি হলো তোমার বাহ্যিক প্রভাবক। তাহলে এখানে আমরা বাহ্যিক প্রভাবক কী কী পাবো? তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো এবং কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি কি বাহ্যিক প্রভাবক। তাহলে 20 ডিগ্রি তাপমাত্রার নিচে 45 ডিগ্রির উপরে এটা চলতে পারে না, আর 20 থেকে 45 হলো এটা অপটিমাম, 20 থেকে 45। আর সালোক সংশ্লেষণ কত ছিল? সালোক সংশ্লেষণ 22 থেকে 35 ছিল। ওকে। অক্সিজেন এখানে দরকার হবে। এক্ষেত্রে অক্সিজেনের অভাবে সবাত শ্বসন চলতেই পারে না। আমরা জানি সবাত শ্বসনের জন্য তো অক্সিজেন প্রয়োজনই হবে, তাই না? আর পানি, এই প্রক্রিয়ার জন্য পানিও প্রয়োজন হবে। আলোর উপস্থিতি এই প্রক্রিয়া চলতে পারে, ঠিক আছে? আলো থাকলেও হবে, আলো না থাকলেও হবে, ঠিক আছে? তবে পথবন্ধ খোলা থাকলে, আলোর উপস্থিতিতে পথবন্ধ খোলা থাকায় সালোক শ্বসনের হার একটু বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে এটার ঘনত্ব কমে যায়, মানে উল্টা। কার্বন ডাইঅক্সাইড বাড়লে শ্বসন কমবে, কার্বন ডাইঅক্সাইড কমলে শ্বসন বাড়বে, উল্টা। অভ্যন্তরীণ প্রভাব কী কী আছে? খাদ্যদ্রব্য, উৎসেচক মানে এনজাইম, কোষের বয়স, অজৈব লবণ এবং কোষস্থ মধ্যস্থ পানি। এগুলো মনোযোগ দিয়ে রিডিং পড়বা। শ্বসনের গুরুত্ব, শ্বসন কেন গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এটার জন্য কিছু কথাবার্তা বলা আছে। যেখানে আমরা বলা হয়েছে যে তোমার অবাধ শ্বসন, ইথাইল অ্যালকোহল তৈরি হয় যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে দই, পনির ইত্যাদি তৈরি করা হয়। রুটি তৈরিতে এই প্রক্রিয়া ব্যবহৃত হয়। কারণ হলো ইস্টের অবাধ শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহল তৈরি হয়। ওই কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসের চাপে রুটি ফুলে গিয়ে ভিতরে ফাঁপা হয়। তাহলে আমরা জানি আমরা যখন নাস্তা বানাই তখন এখানে ইস্ট ইউজ করে। এই ইস্টটা হচ্ছে মূলত এক প্রকারে এখানে অবাধ শ্বসন হবে। হ্যাঁ, এটা শৈবাল এবং তোমার ছত্রাক, এখানে অবাধ শ্বসন হবে। অবাধ শ্বসন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কার্বন ডাইঅক্সাইড যখন একটা গ্যাস, এটা যখন উড়ে যাবে তখন রুটিটাকে ফুলিয়ে দেয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত আমাদের এই অধ্যায়ের একদম সামারি। হ্যাঁ।